সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমি আজকে প্রথমবার আমার চ্যানেলে গোপাল ভাঁড়ের মজার গল্প নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, গোপাল ভাঁড়ের গল্প এখনও আবাল বৃদ্ধ বনিতা সবার মন কেড়ে নেয়। গোপাল ভাঁড় আজও আছেন। কালে কালে গাল গল্পে ভরে উঠেছে গোপালের কীর্তির ভাণ্ডার, যার ঝলকানি আজও সবার মনে। গোপাল ভাঁড়ের 10টি বাছাই করা গল্পের মধ্যে আমি 4টে গল্প পাঠ করে শোনাচ্ছি। বন্ধুরা, শুনতে থাকুন, আশা করি ভালো লাগবে। প্রথম গল্প, হাসি যে আর ধরে না। গোপাল গ্রামের এক মহাজনের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল। আজ দেব কাল দেব বলে সে টাকা আর শোধ করতে পারেনি। সেই লোক গোপালকে একদিন হাটের মধ্যে পাকড়াও করে বললে, আমার টাকাগুলো দিয়ে দাও তো গোপাল, নইলে আজ আর তোমায় ছাড়ব না। তোমাকে এত লোকের সামনে অপমান করব, দেখি তুমি কোথা যাও বাছাধন। মহাজনের দ্বারা অপমানিত হয়ে গোপাল বললে, টাকা কি দেব না বলছি? আপনার টাকা আগামীকালই দিয়ে দেব। পরশু সকালে আমার বাড়িতে চলে আসুন, আমি টাকা শোধ করে দেব। পরশুর মধ্যে সামান্য টাকার জন্যে এত অপমান করার আপনার দরকার ছিল না। আমি টাকা যেমন করেই হোক পরিশোধ করার ব্যবস্থা করবই। গোপালের কথা শুনে মহাজন মনে মনে ভাবলেন, গোপাল যখন এত লোকের সামনে কথা দিল, তখন পরশুদিন যেভাবেই হোক টাকা পরিশোধ করবেই। এই ভেবে পরশু মহাজন গোপালের বাড়িতে গিয়ে হাজির হলো। কই হে গোপাল, টাকা দেবে বলেছিলে, দাও, আমি ঠিক সময় মতো এসেছি। মহাজনের ডাক শুনে গোপাল বাড়ির বাইরে বেরিয়ে এসে বললে, কাক ভরে ছুটে এসেছেন, দয়া করে বাড়ির দাওয়ায় একটু বিশ্রাম করুন। আমি যত তাড়াতাড়ি পারি আপনার টাকা পরিশোধের ব্যবস্থা করছি। আপনি কষ্ট করে এসেছেন প্রাণের টানে, তাতেই আমি কৃতার্থ। আমার বাড়ি আজ পবিত্র হলো। মহাজন তো এখনই টাকা পাবে মনে ভেবে নিশ্চিন্ত হয়ে গোপালের বাড়ির দাওয়ায় বসে হাঁটু দোলাতে লাগলেন। কিছুক্ষণ পরে গোপাল আর গোপালের বড় ছেলে সামনের খোলামেলা বেশ বড় বাগান ছিল, তাতে 5 হাত অন্তর বেশ কয়েকটি নারকেল চারা পুঁততে লাগলো মনোযোগ সহকারে। তা দেখে মহাজন গোপালকে অস্থির হয়ে বললে, এ কি করছো গোপাল? আমার যে বেলা হয়ে যাচ্ছে, কাজকর্ম আছে, যে গদিতে যেতে হবে। সকালে উঠেই এসেছি, জল খাবারও খাওয়া হয়নি, বাড়িতে লোকজন আসবে, শীঘ্র করো। গোপাল নারকেলের চারা পুঁততে পুঁততে বললে, দেখছেন তো চারা পুঁতছি, একটু বসুন না, এখনই হয়ে যাবে পোতা। আপনার টাকার ব্যবস্থা করে তবে আজ জল গ্রহণ করব বলছি। এই দেখুন করছি কিনা, আপনি আর একটু বসে নিজেই দেখুন। আপনি অপেক্ষা করুন, হলো বলে। বিশ্বাস না হয় উঠে এসে দেখুন। কাজ শেষ করে গোপাল কাছে এসে দাঁড়াতেই মহাজন জিজ্ঞেস করলে, সেই থেকে তো বসিয়ে রেখেছ, একটা তামাকও দিলে না। যাক, কই টাকা দাও, আমার তাড়া আছে। গোপাল মুচকি হেসে বললে, এতক্ষণ ধরে তো আপনার টাকা শোধেরই ব্যবস্থা করলুম মশাই। তার মানে তুমি তো এখন নারকেলের চারা পুঁতলে, আমার টাকার ব্যবস্থা করলে কি করে? গোপাল বললে, এই যে নারকেলের চারা পুঁতলাম, তাতে নারকেল গাছ হবে, এবং এতগুলো নারকেল গাছে যা ফল হবে
তা তো আর কম নয়। 2 বছরের নারকেলের টাকায় আপনার সব দায় দেনা শোধ হয়ে যাবে। আপনাকে যখন কথা দিয়েছি আজই টাকা শোধের ব্যবস্থা করব, তাই ব্যবস্থা করে দিলাম। 2 বছরের জন্য নারকেলের ইজরাও আপনাকে দিয়ে এলো। আর ভাবছেন কেন? ধরুন আপনার টাকা বলতে গেলে নিশ্চিন্তে পেয়েই গেলেন, সুদ সমেত। গোপালের কথা শুনে পাওনাদার হাসবে না কাঁদবে ভাবতে ভাবতে শেষ পর্যন্ত বেচারা হেসেই ফেলল। গোপাল বললে, এখন টাকাটা নগদ পেয়ে গেলেন কি না, তাই হাসি যে আর ধরে না যে দাদার। গোপাল ভাঁড়ের আলু কেনা, দ্বিতীয় গল্প। গোপাল একবার হাটে আলু কিনতে গিয়েছিল। পথেই দেখা হলো এক বন্ধুর সাথে। রসিক বন্ধুটি গোপালের আলু কেনার কথা শুনে বলল, তুমি যদি আলু বিনি পয়সায় কিনতে পারো তবে 10 টাকা পুরস্কার পাবে। গোপালকে বন্ধুটি রসিকতা করার লোভে একটু উস্কে দিল। মনে করেছিল গোপাল পারবে না। গোপাল বন্ধুকে বললে, ও এই কথা, তুমি আমার সাথে হাটে চলো, দেখবে দিব্যি বিনি পয়সায় আলু কিনে নিয়ে বাড়ি ফিরব। কাউকেও কোনো পয়সা দেব না, তুমি স্বচক্ষে তা দেখে নিও। হাটে গিয়ে গোপাল প্রত্যেক আলু বিক্রেতাকে জিজ্ঞেস করলে, ভাই, আমি যদি তোমার কাছে থেকে 5 সের আলু কিনি, কটা আলু ফাও দেবে তুমি আমাকে বলো। শীতের সময় সেদিন বাজারে আলুর প্রচুর আমদানি। আলুওয়ালারা বললে, 5টা করে আলু ফাও পাবেন। 5 সের আলু কিনলে এর বেশি দিতে পারবো না। গোপাল তখন প্রত্যেক আলুওয়ালার ঝুড়ি থেকে 5টা করে আলু তুলে নিয়ে বলল, এই হাটে কেবল ফাওটা নিলাম, সামনের হাটে তোমাদের সকলের কাছ থেকে 5 সের করে আলু কিনব। সকলে হা করে তাকিয়ে রইল। গোপাল দিব্যি বিনি পয়সার আলু কিনে বাড়ি ফিরল। বন্ধুকে বাধ্য হয়েই প্রতিশ্রুতি অনুযায়ী গোপালকে 10 টাকা পুরস্কার দিতে হলো। না দিলে হয়তো গোপাল কোনো সময় 100 টাকা তুলে নিয়ে হাওয়া করে দেবে, তার চেয়ে আগে দেওয়াই ভালো। তৃতীয় গল্প, গোপালের সূক্ষ্ম বিচার। লোক পরম্পরায় গোপালের সূক্ষ্ম বিচার বুদ্ধি দেখে এক প্রতিবেশী তার মোকদ্দমা চালাবার জন্য গোপালকে অনুরোধ করে। কিন্তু গোপাল মোকদ্দমার কাহিনী শুনে বারবার না করা সত্ত্বেও প্রতিবেশী লোকটি নাছোড়বান্দা হওয়ায় বাধ্য হয়ে গোপাল প্রতিবেশীর মোকদ্দমাটি হাতে নেয়। কিন্তু শেষ পর্যন্ত ওই মামলার হার হয়। ভদ্রলোক কাঁদতে কাঁদতে বললে, এ কি করলেন, আমার সব গেল। তখন গোপাল বলল, দেখুন, ব্যারাম সেরে উঠতে উঠতেও লোক অনেক সময়ে হার্ট ফেল করে মারা যায়, তাকে ব্যারাম বলা যেতে পারে না। আপনার ব্যাপারটাও ঠিক সেই রকম। মামলার বিচারে আপনি হারেননি। হাকিমেরা মূলত 3টি বিষয়ের ওপর বিবেচনা করে রায় দেয়। সাধারণত 3টি বিষয় হলো অনুমান, প্রমাণ এবং স্বীকারোক্তি। অনুমানটাও আপনার সপক্ষে ছিল, অর্থাৎ যে কেউ মামলার বিবরণ শুনলে বলতে বাধ্য ছিল যে বিবাদী দোষী। হাকিমও নিশ্চয় তাই ভেবেছেন। কিন্তু অনুমানের উপর নির্ভর করে তো আর রায় দেওয়া চলে না। দ্বিতীয়ত হলো প্রমাণ। প্রমাণ করা এত শক্ত যে ওর ভেতরে শেষ পর্যন্ত গলদ থেকেই যায়। আমি আপনার মামলা প্রমাণ করে ছেড়েছি, এ কথা যাকে জিজ্ঞাসা করবেন সেই বলবে। কিন্তু ওই যে বললাম, গলদ রয়ে গেছে গোড়ায়, থাকতেই হবে গলদ। বিপক্ষের উকিল আমাদের সব অকাঠ্য প্রমাণগুলি মিথ্যে বলে উড়িয়ে দিয়েছে। তৃতীয়ত বাকি রইল স্বীকারোক্তি। আসামি লোকটা যদি ভদ্রতা করে দোষ স্বীকার করে যেত, তাহলে আর কোনো কিছুতেই আটকাতো না আমাদের। কিন্তু তা সে কোনো মতেই করলে নাকি না,
তাতে আমি আর কি করতে পারি বলুন? মামলা জিতবার আগেই তো হার হলো। ব্যারাম থেকে সেরে উঠতে উঠতেই হার্ট ফেল। এতে বলুন আমার কি দোষ আছে? কারণ এর বেশি আর ভদ্রলোককে কিছু বলতে পারেই না গোপাল। ভদ্রলোক রেগেই চলে গেলেন। গোপালের চিঠি লেখা। গোপাল লেখাপড়ায় বিশেষ কিছু জানত না। যদি বা লেখাপড়া কিছু জানত, কিন্তু হাতের লেখা ছিল খুব খারাপ। কিন্তু রাজা কৃষ্ণচন্দ্রের ভার হিসাবে তার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়েছিল। পাড়াপড়শিরা তাই তাকে সমীহ করে চলত। কেউ কেউ বা বিভিন্ন প্রয়োজনে গোপালের সঙ্গে এসে দেখা করত, পরামর্শ নিত। গোপালের বুদ্ধি নিয়ে প্রায় সকলেই চলত। একদিন এক বুড়ি এসে বলল, গোপাল ভাই, আমার একখানা চিঠি লিখে দাও না। আমার না ছেলে পুরী থেকে 10 ক্রোশ দূরে নাগেশ্বরপুর গেছে, কোনো খবর পাচ্ছি না। বেশ কয়েকদিন হলো, টাকা পয়সাও নাই যে কাউকে পাঠাবো। বুড়ির কথা শুনে গোপাল বললে, আজ তো আমি চিঠি লিখতে পারবো না ঠাকমা। কেন ভাই, আজ কি যে তুমি চিঠি লিখতে পারবে না? অনেক দিন হয়ে গেছে, আজ না লিখলেও নয়। আর তোমার দেখা সব সময় পাই না যে তোমাকে চিঠি লিখতে বলি। আজ দেখা পেয়েছি, একখানা চিঠি লিখে দাও না ভাই। আমি বুড়ো মানুষ, কার কাছে যাব চিঠি লিখতে ভাই? তুমি একমাত্র ভরসা। আমার যে পায়ে ব্যথা গো ঠাকমা। পায়ে ব্যথা তাতে কি হয়েছে? চিঠি লিখবে তো হাত দিয়ে, পায়ে কি তুমি চিঠি লিখবে নাকি? তোমার কথা শুনলে হাসি পায়। তোমার মতো এমন কথা কোথাও শুনিনি। গোপাল হেসে বলল, চিঠি তো লিখবো হাত দিয়েই, কিন্তু আমার চিঠি অন্য কেউ যে পড়তে পারবে না। আমার লেখা চিঠি আমাকে নিজে গিয়ে পড়ে দিয়ে আসতে হবে। আমার যে এখন পায়ে ব্যথা, এখান থেকে পুরী, আবার পুরী থেকে 10 ক্রোশ দূরে নাগেশ্বরপুরে, চিঠিটা তো আমি পড়ে দিয়েই আসতে পারবো না। তুমি অন্য কাউকে দিয়ে চিঠিখানা একবার এবারের মতো লিখিয়ে নাও ঠাকমা। আমার পা ভালো হলে চিঠি লিখে দেব এবং নিজে গিয়ে পড়ে আসব। বুড়ি মায়ের পর আর কি বলবে? বাধ্য হয়ে চিঠি না লিখিয়ে ফিরে যেতে বাধ্য হলো গোপালের বাড়ি থেকে। সমাপ্ত। আজকের মতো গোপাল ভাঁড়ের গল্প এখানেই শেষ করলাম। কণ্ঠে আমি রচি। আমার গল্প পাঠ আপনাদের যদি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার গল্প পাঠের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।